আজ তোমাদের টপিক হচ্ছে সয়েল ইরোজন অ্যান্ড কনজারভেশন ইন ইন্ডিয়া। তবে প্রথমেই বলে রাখি যে স্টুডেন্টদের সুবিধার্থে এখানে সয়েল ইরোজন অ্যান্ড কনজারভেশন নিয়ে ডিসকাস করা হলেও কিছু কিছু আমি এখানে গ্লোবাল ডেটা ব্যবহার করেছি। ওকে, সো নাও লেটস সি। সয়েল ইরোজন অ্যান্ড কনজারভেশন 2015 সালে আইআইআরএস এর রিপোর্ট অনুসারে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং রিপোর্ট অনুসারে ভারতে 147 মিলিয়ন হেক্টর মৃত্তিকা ক্ষয় পেয়েছে, যার মধ্যে 94 মিলিয়ন হেক্টর by water erosion, 16 million hectare by acidification, 40 million hectare by flooding, and 9 million hectare from wind erosion. তো ইন্ডিয়াতে মৃত্তিকা ক্ষয় একটা খুবই বড় সমস্যা, ইন্ডিয়া কেন অল ওয়ার্ল্ডে। তো এই স্লাইডগুলো আমি প্রতিটা স্লাইডে 30 সেকেন্ডের বেশি টাইম দিতে পারছি না। ওকে, তোমরা এর মধ্যে স্ক্রিনশট নিয়ে নাও। এখানে দেখো একটা রিপোর্ট দেখানো হয়েছে। এই রিপোর্টটাতে কিছু কিছু অন্ধ্রপ্রদেশ, বিহার, গোয়া, গুজরাট, ওয়েস্ট বেঙ্গল, মণিপুরের কিছু ডিস্ট্রিক্ট যেখানে সয়েল ইরোশনের মাত্রাটা খুব বেশি পরিমাণে আছে, এই ডায়াগ্রামে দেখতে পাবে। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পুরুলিয়া ডিস্ট্রিক্ট, এই যে এই বারটা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট। এইখানে সয়েল ইরোশনের মাত্রাটা কিন্তু খুব বেশি। তারপর চলে যাচ্ছি মণিপুর, ওয়েস্ট ইম্ফল, এখানে সয়েল ইরোশনের মাত্রাটা এখানে দেয়া আছে, পার্সেন্টেজও দেওয়া আছে এবং টোটাল ডেগ্রাডেড এরিয়া ইন হেক্টরে দেওয়া আছে। দেখো বিশেষ করে পুরুলিয়া ডিস্ট্রিক্টে ডেগ্রাডেড এরিয়ার পরিমাণ হচ্ছে 31.77%। এটা রিপোর্ট হচ্ছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ইন ইন্ডিয়া। এখন আসছি আমরা টাইপস অফ ইরোজন। এখানে মোটামুটি জল, বায়ু, হিমবাহ ইত্যাদি শক্তির ফলে, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্য ইত্যাদি শক্তির ফলে যে সমস্ত ইরোশন ঘটে থাকে, মৃত্তিকার ক্ষয় ঘটে থাকে, তার মধ্যে 90% রোল প্লে করে ওয়াটার। 90% ক্ষয় ওয়াটার দ্বারা হয়। তো আইসিএআর এর এস্টিমেশন অনুযায়ী, ভারতে প্রতি বছর মানে ওয়াটার ইরোশনের পরিমাণ হচ্ছে 53.3 মিলিয়ন হেক্টর। তাহলে ওয়াটার ইরোশনকে এখানে ভাগ করা হয়েছে স্প্ল্যাশ ইরোশন, সিট ইরোশন, রিল ইরোশন, গালি ইরোশন, স্ট্রিম ইরোশন, লিটারাল ইরোশন, এছাড়াও গ্লেসিয়াল ইরোশন আছে, উইন্ড ইরোশন আছে, সারফেস ইরোশন আছে, মাস মুভমেন্ট ইরোশন আছে। দেখো স্প্ল্যাশ ইরোশন বৃষ্টি ফোঁটার আঘাতে যে বৃষ্টিবিন্দু পতিত হচ্ছে, তার ফলে মৃত্তিকার যে ক্ষয় হচ্ছে, এই যে স্প্ল্যাশ ইরোশনের এখানে ডায়াগ্রামটা দেওয়া আছে। দেখো এখানে ডায়াগ্রামটা দেখলেই বোঝা যাবে। এটা মোটামুটি নিয়ার অ্যাবাউট সব জায়গাতেই হয়ে থাকে। তো এখানে আমি মেনশন করেছি যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের কিছু স্থানে এই স্প্ল্যাশ ইরোশনের মাত্রাটা খুব বেশি। সিট ইরোশন, দেখো বৃষ্টিপাতের পর ওই স্প্ল্যাশ ইরোশনের পরেই চাদরের ন্যায় জলরাশিটা ভূপৃষ্ঠের উপর ছড়িয়ে থাকে, তারপর সেটা ধীরে ধীরে প্রবাহিত হয় ভূমির ঢাল অনুসরণ করে। এটাকে তখন যে ক্ষয়টা হয় সেটা হচ্ছে সিট ইরোশন। তো সিট ইরোশন এখানে দেখানো হয়েছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তামিলনাড়ুর কিছু অংশে, যেখানে রেনফলের পরিমাণ 500 থেকে 700 মিলিমিটার পার ইয়ার, সেখানে সিট ইরোশনের মাত্রাটা কিন্তু বেশি। এছাড়াও গাঙ্গেয় সমভূমি অঞ্চলে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশেও দেখা যায় এটা সিট ইরোশন। রিল ইরোশন যে ওই সিট ইরোশনের পর জলটা যখন একটা সরু নালার মধ্য দিয়ে বয়ে যায়,
সেটাকে বলা হচ্ছে রিল ইরোজন। রিল ইরোজনটা এটা উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মধ্যপ্রদেশ এবং শিবালিকের পাদদেশে রিল ইরোজন দেখা যায়। এই যে এটা হচ্ছে রিল, দেখো জলের ফলে এইটা রিল। আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্টেও কোথাও কোথাও দেখতে পাই। আচ্ছা, গালি ইরোজন। রিলগুলো যখন বড় হয়, রিলগুলো যখন প্রসারিত হয়, যখন গভীরতা বৃদ্ধি পায়, তখন সেটা গালিতে পরিণত হয়। গালি ইরোজন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট এবং ওয়েস্ট বেঙ্গলে দেখা যাচ্ছে গালি ইরোজন। দেখো এটা হচ্ছে গালি। ওকে, স্ট্রিম ব্যাঙ্ক ইরোজন। স্ট্রিম ব্যাঙ্ক ইরোজন এটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইরোজন। এখানে দেখো যে 2.7 মিলিয়ন হেক্টর অ্যাফেক্টেড বাই রিভার ব্যাঙ্ক ইরোজন ইন ইন্ডিয়া। ভারতে 2.7 মিলিয়ন হেক্টর ল্যান্ড নদীর ক্ষয়ের ফলে, নদীর ক্ষয় দ্বারা প্রভাবিত। এছাড়াও আসামে দেখা যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে দেখা যাচ্ছে, নর্থ ইস্টার্ন মানে মণিপুর, মেঘালয়, মিজোরাম ইত্যাদি স্টেটেও স্ট্রিম ব্যাঙ্ক ইরোজনটা খুবই প্রমিনেন্ট। আচ্ছা, লিটোরাল ইরোজন। দেখো লিটোরাল ইরোজন এই যে ওই উপকূলের যে ক্ষয়টা, দেখো এখানে উপকূলটা ভেঙে গেছে সমুদ্র তরঙ্গের আঘাতে, উপকূলের ক্ষয়। কেরালাতে এইটা খুবই প্রমিনেন্ট। কেরালাতে দেখা গেছে যে প্রায় 32 কিলোমিটার কোস্টাল এরিয়া আর কি, উপকূল এলাকা, এই তরঙ্গের আঘাতে খুবই বেশি ক্ষয়প্রাপ্ত হয়েছে, যেখানে হ্যাভি ড্যামেজ হয়েছে। এটাকে বলা হচ্ছে লিটোরাল ইরোজন। ওকে, গ্লেসিয়াল ইরোজন তো আমরা মোটামুটি জানি যে পার্বত্য এলাকায়, উত্তরাঞ্চলে মানে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, দার্জিলিং এই সমস্ত স্থানে গ্লেসিয়াল ইরোজন দেখা যায়। হিমালয় সংলগ্ন স্থানে বরফের ক্ষয় আর কি, বরফ যখন প্রবাহিত হয় মৃত্তিকার উপর থেকে, তার ফলে ক্ষয় হয়। নদী মাধ্যমে যেমন ক্ষয় হয়, সেই রকম গ্লেসিয়ারের দ্বারা ক্ষয় হয়ে থাকে। তাহলে এটাও একটা হচ্ছে পার্ট অফ ইরোজন বা এজেন্ট অফ ইরোজন। উইন্ড ইরোজন। উইন্ড ইরোজন যেখানে খুব বেশি পরিমাণে বায়ু প্রবাহিত হয় অথচ মৃত্তিকাটা সেখানে খুবই আলগা থাকে, সেখানে উইন্ড ইরোজন খুবই প্রমিনেন্ট। যেখানে ড্রাই ক্লাইমেট থাকে, যেমন রাজস্থান এবং রাজস্থান সংলগ্ন যে পাঞ্জাব, হরিয়ানা, গুজরাটের যে অংশটা, সেখানে খুবই উইন্ড ইরোজন দেখা যায়। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে রাজস্থানে 21 মিলিয়ন হেক্টর, 21 মিলিয়ন, রাজস্থানের 21 মিলিয়ন হেক্টর এলাকাতে খুব তীব্র উইন্ড ইরোজন দেখা যায়, খুব তীব্র। যেখানে ভট্টাচার্য বলেছেন যে উইন্ড ইরোজনের ফলে 41% গ্লোবাল ল্যান্ড এবং 13.5% ল্যান্ড ইন ইন্ডিয়া আর অ্যাফেক্টেড বাই উইন্ড ইরোজন। এখানে মাস মুভমেন্ট হচ্ছে পুঞ্জিত ক্ষয়, মানে ওই ঢালু এলাকাতে যখন ওই মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল অনুসরণ করে মৃত্তিকা পাথরগুলো নিচের দিকে নামতে থাকে, কোনো মাধ্যম ছাড়াই, কিন্তু বায়ু বা জল কোনো মাধ্যম ছাড়াই যখন নামতে থাকে, তখন সেটাকে বলা হয় মাস মুভমেন্ট। তো এর ফলেও ক্ষয় হচ্ছে মাস মুভমেন্ট ইরোজন। এখানে বলা হচ্ছে যে ভারতের প্রায় 44,000 কিলোমিটার পার্বত্য এলাকার রোড, 44,000 কিলোমিটার হিল রোড এলাকাতে মাস মুভমেন্ট দেখা যায়। এছাড়া লাদাখ, উত্তরাখণ্ড, দার্জিলিং, সাউথ ইস্টার্ন হিল এরিয়াতেও মাস মুভমেন্ট দেখা যাচ্ছে। এখানে কোথায় কোথায় কি ইরোজন দেখা যাচ্ছে ইন্ডিয়ার, সেটা দেখানো হয়েছে। দেখো রাজস্থান সংলগ্ন এলাকাতে উইন্ড ইরোজন, ঠিক আছে। এখানে হচ্ছে স্যালিনেশন এর কারণে ইরোজন হচ্ছে, হ্যাঁ। এখানে মাস মুভমেন্ট ইরোজন হচ্ছে, এখানে ওয়াটার ইরোজন হচ্ছে,
কোথায় কোথায় এটা হচ্ছে লিস্ট 3 ডেটা, কোথায় কোথায় কী টাইপের ইরোজেন হচ্ছে সেটা দেখানো হয়েছে। ওকে, দেখো এই ম্যাপটাতে দেখানো হয়েছে যে এইটা হচ্ছে এইখানে বেশি দেখা যাচ্ছে কি গ্ল্যাসিয়াল ইরোজেন। আচ্ছা, এই সেটগুলো যে দেখতে পাচ্ছ, এই সেটগুলো হচ্ছে এই সেটগুলো এই সেটগুলো হচ্ছে গালি ইরোজেন। এই সেটগুলো যেটা দেখা যাচ্ছে এই ধরনের সেট, সেটা হচ্ছে সিট ইরোজেন। এখানে রয়েছে উইন্ড ইরোজেন, এখানে রয়েছে ইরোজেন বাই শিফটিং কাল্টিভেশন, ঝুম চাষের কারণে যে মৃত্তিকা ক্ষয় হয়। ঠিক আছে, তাহলে এখানে বরফের ক্রিয়ার ফলে মৃত্তিকা ক্ষয় বেশি, এখানে ঝুম চাষের কারণে মৃত্তিকা ক্ষয় বেশি, এখানে গালি ইরোজেন বেশি, এখানে সিট ইরোজেন বেশি, এখানে উইন্ড ইরোজেন বেশি। কোথায় কোথায় কী ধরনের ইরোজেন হচ্ছে সেটা এখানে দেখানো হচ্ছে, যার সোর্সটা নিচে দেওয়া আছে, ম্যাপটার সোর্স নিচে দেওয়া আছে। এরপর আসছি ফ্যাক্টর এফেক্টিং সয়েল ইরোজেন। কোন কোন ফ্যাক্টরগুলো সয়েল ইরোজেনকে, মৃত্তিকা ক্ষয়কে প্রভাবিত করছে? তো এটা দেখানো হচ্ছে কিসের মাধ্যমে? ইউএসএলই, দ্যাট মিন্স ইউনিভার্সাল সয়েল লস ইকুয়েশন, ইকুয়াল টু আর ইন্টু কে ইন্টু এসএল ইন্টু সি ইন্টু পি। যেখানে ই সমান তো আমরা জানি ইরোজেন, সয়েল লস ইন টন পার হেক্টর পার ইয়ার, প্রতি বছর প্রতি হেক্টরে কত টন মৃত্তিকা সেখান থেকে সরে যাচ্ছে। আর মানে হচ্ছে রেনফল ইরোসিভিটি ফ্যাক্টর, মানে বৃষ্টিপাতের ক্ষয় করার ক্ষমতা। কে মানে হচ্ছে সয়েল এরোডিবিলিটি ফ্যাক্টর, মানে মৃত্তিকার ক্ষয় হওয়ার ক্ষমতা। ঠিক আছে, এস মানে হচ্ছে স্লোপ, আচ্ছা মানে স্টিফনেস অফ স্লোপ, ঢালের তীব্রতা। এল মানে হচ্ছে লেংথ অফ স্লোপ ফ্যাক্টর। সি মানে হচ্ছে কভার অ্যান্ড ম্যানেজমেন্ট, এখানে ল্যান্ড কভারের কথা বলা হয়েছে। পি মানে হচ্ছে দ্য সাপোর্ট প্র্যাকটিস, মানে যেগুলো ইরোজেনকে, মৃত্তিকা ক্ষয়কে নিয়ন্ত্রণ করে, সেই সব ফ্যাক্টরসগুলো বলা হয়েছে এখানে। পি মানে হচ্ছে সাপোর্ট প্র্যাকটিস ফ্যাক্টর। আচ্ছা দেখো নেক্সট স্লাইড। এই যে ওই প্রতিটা ইকুয়েশনে যেটা বললাম, রেনফল ইরোসিভিটি ফ্যাক্টর, এখানে বলা হচ্ছে এই রেনফলের সাথে মৃত্তিকা ক্ষয়ের, রেনফলের তীব্রতার সাথে মৃত্তিকা ক্ষয়ের একটা মানে সরাসরি প্রত্যক্ষ সম্পর্ক আছে। মানে রেনফলের তীব্রতা বাড়লেই জলের গতিবেগটা বাড়বে, জলের গতিবেগ বাড়লেই ক্ষয় করার মৃত্তিকা ক্ষয়টা বাড়বে। তো এই জন্য এখানে রামবাবু ইরোসিভিটি ইন্ডেক্স নির্ণয় করেছেন, এবং ইরোসিভিটি ইন্ডেক্সের মাধ্যমে আইসো ইরোডেন্ট ম্যাপ, মানে সম ক্ষয়কারী রেখা ইন্ডিয়ার উপর অঙ্কন করা হয়েছে, যেখান থেকে বোঝা যাবে যে কোথায় ক্ষয়টা বেশি, কী পরিমাণে ক্ষয় হচ্ছে, কোথায় বেশি কোথায় কম। তো এখানে দেখা গেছে যে ইআই ভ্যালু, মানে ইরোসিভিটি ইন্ডেক্স ভ্যালু ভুজে হচ্ছে 120, যেখানে ম্যাঙ্গালোরের কোস্টাল এরিয়াতে হচ্ছে 1457। নেক্সট সয়েল ইরোসিভিটি ফ্যাক্টর। সয়েল ইরোসিভিটি মৃত্তিকার ক্ষয় হওয়ার ক্ষমতা ডিপেন্ড করবে মৃত্তিকার গঠনের উপর, মৃত্তিকাতে খনিজ পদার্থের উপর, মৃত্তিকাতে জৈব পদার্থের উপর ইত্যাদির উপর ডিপেন্ড করবে। মৃত্তিকার গঠন, খনিজ পদার্থ, জৈব পদার্থ, যদি জৈব পদার্থ বেশি থাকে, খনিজ পদার্থ যদি বেশি থাকে, তাহলে এই সবগুলো মৃত্তিকার ক্ষয় প্রবণতাটাকে হ্রাস করবে। যদি গ্রথন আলগা হয়, জৈব পদার্থ কম থাকে, ক্ষয় হওয়ার প্রবণতাটাকে বৃদ্ধি করবে। আচ্ছা, স্লোপ যত বেশি হবে তত মৃত্তিকা ক্ষয় বাড়বেই। লেংথ অফ স্লোপ, এখানে এল ফর লেংথ অফ স্লোপ, ঢালের দৈর্ঘ্য যত বাড়বে তত মৃত্তিকা ক্ষয় বাড়বে। আচ্ছা, সয়েল সারফেস কভার, যদি
ভূপৃষ্ঠটা ঘাস দ্বারা, কোনো গাছ দ্বারা আচ্ছাদিত থাকে, তাহলে কি হবে? তাহলে ওখানে সেখানকার মৃত্তিকা ক্ষয়টা হ্রাস পাবে, আদারওয়াইজ ক্ষয়টা বাড়বে। আর সাপোর্ট কনজারভেশন প্র্যাকটিস ফ্যাক্টর বলতে ওই যে মৃত্তিকা ক্ষয়ের জন্য যে সমস্ত স্ট্রিপ কপিং করা হয়, শেল্টার বেল্ট, কন্ট্যুর বান্ডিং, ঠিক আছে, কন্ট্যুর তৈরি করা হয়, এই বিভিন্ন ধরনের যে ব্যবস্থাগুলো নেওয়া হয়, সেইটা হচ্ছে সাপোর্ট কনজারভেশন প্র্যাকটিস। ওকে, আচ্ছা, এরপর আসছি কজেস অফ সয়েল ইরোশন ইন ইন্ডিয়া। ভারতে মৃত্তিকা ক্ষয়ের যে সমস্ত কারণগুলো, দেখো এই স্লাইডটা নিয়ে নাও, তারপরে আমি পরের স্লাইডে যাচ্ছি। মৃত্তিকা ক্ষয়ের কারণগুলো এখানে 8টা কারণ আমি দেখিয়েছি। ওকে, ডিফরেস্টেশনটা হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের একটা প্রধান কারণ। ডিফরেস্টেশন, অত্যধিক বৃক্ষচ্ছেদনের কারণে মৃত্তিকা ক্ষয় পাচ্ছে। এখানে একটা রিপোর্টে দেখা গেছে যে 2001 থেকে 2020 সালের মধ্যে এই বৃক্ষচ্ছেদনের কারণে ভারতে প্রায় 1.93 মিলিয়ন হেক্টর ট্রি কভার, মানে বৃক্ষচ্ছেদন লস হয়েছে 1.93 মিলিয়ন হেক্টর বনভূমি। তো এটা একটা, যে কারণে খুব বেশি, যেখানে বনভূমি হ্রাস পাচ্ছে সেখানে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। ওভারগ্রেজিং, যেখানে সেখানে খুব বেশি পরিমাণে পশুচারণ, এর ফলে পশুচারণের ফলে ওই ঘাসের পরিমাণটা বা ভূপৃষ্ঠের উপর আচ্ছাদনের পরিমাণটা কমে যাচ্ছে, যে কারণে এই মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, এই সমস্ত এলাকাতে, কর্ণাটক, মহারাষ্ট্র, এই সমস্ত এলাকাতে একটা স্থানে দিনের পর দিন পশুচারণের কারণে সেইখানে বনভূমি তথা ঘাসের আচ্ছাদন নষ্ট হয়ে যাওয়ার ফলে সেখানে মৃত্তিকা ক্ষয় হচ্ছে। দেখো এইখানে মৃত্তিকা ক্ষয়টা এই যে দেখানো হয়েছে, প্রতিটা ডায়াগ্রাম দেওয়া আছে, ডায়াগ্রামই দেখলেই প্রমিনেন্ট বোঝা যাবে। আচ্ছা, ব্রিঙ্গিং ল্যান্ড বলা হচ্ছে যে বিশেষ করে ঢালু এলাকাগুলোতে কি করা হচ্ছে? চাষ করা হচ্ছে। সেখানে পপুলেশন, জনসংখ্যার পরিমাণ বাড়ছে, ফলে ওই পার্বত্য ঢালু এলাকাগুলোতে মানুষের বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপের কারণে ঢালের উপর চাপ বাড়ছে, ফলে সেখানে মৃত্তিকা ক্ষয়ের প্রবণতাটা বৃদ্ধি পাচ্ছে। দেখো এখানে অ্যারো মার্ক দিয়ে দেখানো হয়েছে। শিফটিং কাল্টিভেশন, এটা তো মানে প্রমিনেন্ট প্রবলেম ইন ইন্ডিয়া, বিশেষ করে নর্থ ইস্ট স্টেটগুলোতে, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, মিজোরাম, আসাম, ত্রিপুরা, এই সমস্ত মধ্যপ্রদেশের কিছু অংশে, ছত্তিশগড়ের কিছু অংশে, ওড়িশা, অন্ধ্রপ্রদেশের কিছু অংশে, এই সমস্ত এলাকাতে ঝুম চাষ হয়। শিফটিং কাল্টিভেশন মানে একটা জায়গা পরিষ্কার করলো, চাষ করলো, আবার ছেড়ে দিল, আবার অন্য একটা জায়গায় বন জঙ্গল কেটে পরিষ্কার করে সেখানটা চাষ করলো, ফলে বনভূমি নষ্ট হয়ে যাচ্ছে। বনভূমি নষ্ট হলে মৃত্তিকার যে কম্প্যাক্টনেস সেইটা নষ্ট হয়ে যাচ্ছে, ফলে ক্ষয়টা বাড়ছে। এখানে বলা হয়েছে যে এই শিফটিং কাল্টিভেশনের কারণে 15 লাখ হেক্টর ফরেস্ট ল্যান্ড শিফটিং কাল্টিভেশনের কারণে নষ্ট হয়ে গেছে। প্রতি বছর 15 লাখ হেক্টর ফরেস্ট ল্যান্ড, বনভূমি শিফটিং কাল্টিভেশনের কারণে নষ্ট হচ্ছে। নেক্সট, ফল্টি প্র্যাকটিসেস অফ ফার্মিং, মানে চাষ করার সঠিক পদ্ধতি না জানার কারণেও মৃত্তিকা ক্ষয় হচ্ছে। দেখো এই যে ডায়াগ্রামটা দেখা যাচ্ছে, এই পিকচারটা, এখান থেকে আমরা বুঝতে পারছি যে যেদিকে ঢাল তার আড়াআড়ি যদি চাষ করা হয় তাহলে মৃত্তিকা ক্ষয়টা কিছুটা হ্রাস পাবে। বিশেষ করে হিল এলাকাগুলোতে এই ফল্টি প্র্যাকটিসেস অফ ফার্মিংয়ের কারণে প্রচুর পরিমাণে মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ওভারপ্লাগিং,
একটা জায়গায় বারবার চাষ করার ফলে সেখানকার মৃত্তিকার কম্প্যাক্টনেসটা বাড়ছে, ফলে মাটির নিচের দিকে জল আর প্রবেশ করতে পারছে না, যে কারণে কি হচ্ছে, রান আপ বেশি হচ্ছে। আর রান আপ হওয়ার কারণে দেখো এখানে রান আপ হওয়ার কারণে এই যে ক্ষয় হতে শুরু করেছে মৃত্তিকা, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশে দেখা যাচ্ছে বেশি পরিমাণে। এক্সেসিভ কনস্ট্রাকশন, খুব বেশি পরিমাণে রোড তৈরি করা হচ্ছে, বিল্ডিং তৈরি করা হচ্ছে, পার্ক তৈরি করা হচ্ছে, যে কারণে এক্সেসিভ কনস্ট্রাকশনের কারণে কি হচ্ছে, সেখানে ওই বন্যা হচ্ছে, মৃত্তিকার যে ওই মৃত্তিকার স্ট্রাকচার গ্রথন আলগা হয়ে যাচ্ছে এবং ক্ষয় বৃদ্ধি পাচ্ছে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে দেখা যাচ্ছে। এরপর রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি, এই কারণেও কিন্তু মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। দেখো এখানে পিকনিকে এসেছে যারা, এই যে এগুলো ফেলে দিয়ে গেছে, পাতা, গ্লাস, বোতল, ঠিক আছে, প্যাকেট, এই সমস্ত ফেলে দেওয়ার কারণে এখানে যখন বৃষ্টিপাত হচ্ছে তখন কি জলটা না নিচে যেতে পারছে না, কারণ এগুলো বাধা দিচ্ছে, এরপর সারফেসের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, স্বাভাবিকভাবেই ক্ষয়ের পরিমাণটা বাড়ছে। এটা মানে ওই পার্বত্য এলাকার পাদদেশে এবং কোস্টাল এরিয়াগুলোতে, উপকূল এলাকাগুলোতে এই কারণে মৃত্তিকা ক্ষয়ের প্রবণতাটা বৃদ্ধি পাচ্ছে ভারতে। এই যে বললাম ওই যে আইসো ইরোজেন রেট দেখানো হয়েছে এখানে, আইসো ইরোডেড লাইনের মাধ্যমে, ঠিক আছে, যে এই এলাকাটা দেখো এখানে দেখানো হয়েছে যে এটা হচ্ছে আইসো ইরোজেন রেট টন পার হেক্টর পার ইয়ার, প্রতি বছর প্রতি হেক্টরে কত টন মৃত্তিকা সেখান থেকে অপসারিত হচ্ছে। যেমন এই এলাকাটা এখান থেকে মোটামুটি এই এলাকাটা দেখা যাচ্ছে যে এখান থেকে মোর দেন 7.5 টন প্রতি হেক্টরে, মোর দেন 7.5 টন মৃত্তিকা অপসারিত হচ্ছে এই এলাকার থেকে মোর দেন 5 টন। এইটাও হচ্ছে আইসো লাইন 5-এর, ঠিক আছে, এইভাবে দেখানো হয়েছে আইসো ইরোডেড লাইনের মাধ্যমে, যে কোথায় এখানে হচ্ছে মোর দেন 15 টন। তাহলে এখানে সবচেয়ে বেশি আছে মোর দেন 80 টন পার হেক্টর পার ইয়ার, সেটা হচ্ছে শিবালিক সংলগ্ন এলাকাতে। এই যে দেখো এই অংশটা, ওকে, এটা একটা আমি গ্লোবাল ডেটা ব্যবহার করেছি, ঠিক আছে, এটা গ্লোবাল ডেটা ব্যবহার করছি। এখানে বিভিন্ন ওয়ার্ল্ড, এশিয়া, বিভিন্ন আফ্রিকা, আমেরিকা, ইউরোপ, এই সমস্ত মহাদেশগুলো আছে, যেখানে ওয়াটার ইরোজেনের পরিমাণ হচ্ছে 1094 লাখ স্কোয়ার কিলোমিটার, এবং উইন্ড ইরোজেনের পরিমাণ হচ্ছে 548 লাখ স্কোয়ার কিলোমিটার। বাকি সমস্তগুলো স্যালিনিটির কারণে কিভাবে হচ্ছে টোটালটা নিচে দেয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে যে কিভাবে ল্যান্ড শিফট হচ্ছে, চেঞ্জ হচ্ছে। দেখো এইখানে বলা হচ্ছে যে ক্রপল্যান্ডটা পরিবর্তিত হয়েছে ফরেস্ট ল্যান্ডে পরিবর্তিত হয়েছে ক্রপল্যান্ডে। সেমি ন্যাচারাল ভেজিটেশন এলাকাটা ফরেস্ট ল্যান্ডের কিছু অংশ পরিবর্তন হয়েছে সেমি ন্যাচারাল ভেজিটেশন। আচ্ছা, এই ল্যান্ডটা আবার পরিবর্তিত হয়েছে ক্রপল্যান্ডের কিছু অংশ পরিবর্তিত হয়েছে সেমি ন্যাচারাল ভেজিটেশনে। তো এইখানে দেখা যাচ্ছে এইটাতে যে যেখানে 0.094 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার ফরেস্ট ল্যান্ড পরিবর্তিত হয়েছে কিসে, ক্রপল্যান্ডে, সেখানে মাত্র 0.055 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার ক্রপল্যান্ড পরিবর্তিত হয়েছে ফরেস্ট ল্যান্ডে, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখো সেমি ন্যাচুরাল ভেজিটেশন, এই 0.67 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার সেমি ন্যাচুরাল ভেজিটেশন ল্যান্ড পরিবর্তিত হয়েছে ক্রপল্যান্ডে, সেখানে
0.49 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এলাকা পরিবর্তিত হয়েছে সেমি ন্যাচারাল ভেজিটেশনে। এবং এই কারণে সয়েল লস কোথায় কত কিলোমিটার মানে প্লাস মাইনাস হয়েছে সেটা এখানে দেয়া আছে, এখানে দেয়া আছে, এখানে দেয়া আছে, ঠিক আছে। তো মানে এখানে ফরেস্ট ল্যান্ডটা তো মাইনাসের দিকেই যাচ্ছে, যে এত -1.65 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার ফরেস্ট ল্যান্ড হ্রাস পেয়েছে এখানে। এবং তার ফলে সয়েল লস কত হয়েছে সেটা পিজিতে দেওয়া আছে, পিজি ইন ইয়ার। পিজি মানে হচ্ছে পেটাগ্রামস, 1 পেটাগ্রামস মানে হচ্ছে 1015 গ্রামস, ওকে। এরপর হচ্ছে কনসিকুয়েন্সেস অফ সয়েল ইরোশন। কনসিকুয়েন্সেস অফ সয়েল ইরোশন মানে মৃত্তিকা ক্ষয়ের প্রভাবগুলো কি? মৃত্তিকা ক্ষয়ের ফলে মৃত্তিকার অবনমন ঘটে। মৃত্তিকা ক্ষয়ের ফলে মৃত্তিকার উর্বরতা হ্রাস পাচ্ছে। উর্বরতা হ্রাস পাচ্ছে, এখানে এসপি চ্যাটার্জি বলেছেন, যে এসপি চ্যাটার্জি বলেছেন এই মৃত্তিকা ক্ষয়ের ফলে ভারতের কৃষিক্ষেত্রে এবং পশুপালনে ব্যাপক ক্ষতি হচ্ছে। কৃষিক্ষেত্র এবং পশুপালন ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের কারণে। এটা এসপি চ্যাটার্জি বলেছেন, প্রফেসর এসপি চ্যাটার্জি। আচ্ছা, এরপর প্রোডাক্টিভিটি, উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে। উৎপাদন ক্ষমতা এখানে হ্রাস পাচ্ছে। এখানে বলা হচ্ছে যে ইউএনডিপি, FAO, UNEP এর মতানুসারে প্রতি বছর ভারতে মৃত্তিকা ক্ষয়ের কারণে, প্রতি বছর ভারতে মৃত্তিকা ক্ষয়ের কারণে 7.2 মিলিয়ন টনস, 7.2 মিলিয়ন টনস মানে ওই হ্রাস পাচ্ছে। 7.2 মিলিয়ন টনস উৎপাদন হ্রাস পাচ্ছে এখানে। এটাতে এইখানে ওই ইউএনডিপি মানে একটু বলে দিই, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা ইন 1965 এস্টাবলিশ হয়েছিল USA নিউ ইয়র্ক, ইউএনডিপি। FAO এটা হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এটা এস্টাবলিশ হয়েছিল ইন 1945 কানাডা, কুইবেক। এগুলোর হেডকোয়ার্টারগুলো আমি বলছি, কানাডা, কুইবেক। UNEP মানে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, এটা এস্টাবলিশ হয়েছে 1972, এটা হচ্ছে কেনিয়ার নাইরোবি। আচ্ছা, এরপর হচ্ছে লস অফ নিউট্রিয়েন্ট মানে পোষক পদার্থগুলো হ্রাসপ্রাপ্ত হয়ে যায়, হ্রাস পেয়ে যাচ্ছে। পোষক পদার্থগুলো হ্রাস পেয়ে যাচ্ছে মৃত্তিকা ক্ষয়ের কারণে। এখানে বলা হয়েছে 74 মিলিয়ন টন পোষক পদার্থ, মানে ওই নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, পটাশিয়াম আছে, এইগুলো 74 মিলিয়ন টন মৃত্তিকাতে হ্রাসপ্রাপ্ত হচ্ছে অ্যাকর্ডিং টু ICAR মানে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এর মতানুসারে। যেখানে 0.8 মিলিয়ন টনস নাইট্রোজেন, 1.8 মিলিয়ন টন ফসফরাস, 26.3 মিলিয়ন টন পটাশিয়াম প্রতি বছর মৃত্তিকা থেকে কমে যাচ্ছে। সিল্টেশন একটা মেজর প্রবলেম। সিল্টেশনের কারণে মানে অত্যধিক মৃত্তিকা ক্ষয়ের ফলে ওই বিভিন্ন হ্রদে, নদীতে প্রচুর পরিমাণে পলি জমা হচ্ছে, ফলে তার গভীরতা হ্রাস পাচ্ছে, বন্যা দেখা দিচ্ছে। তো এখানে দেখা গিয়েছে যে ময়ূরাক্ষী রিজার্ভারে প্রতি বছর এখানে সিল্টেশনের পরিমাণ হচ্ছে 20.09 টনস, 20.09 টনস প্রতি হেক্টরে। আচ্ছা, মৃত্তিকা ক্ষয়ের ফলে কি হচ্ছে? মৃত্তিকার আর্দ্রতা হ্রাস পাচ্ছে। মৃত্তিকা ক্ষয়ের ফলে ওই যে বললাম ভূমিধস, বন্যা, খরা ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে।
মৃত্তিকা ক্ষয়ের ফলে পলি জমা হয়ে যাওয়ার কারণে মৃত্তিকার যে পোর স্পেসগুলো, মানে দুটো বিভিন্ন মৃত্তিকা কোণার মধ্যবর্তী যে ফাঁকা স্থান, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে যাওয়ার কারণে জল আর মাটির নিচে প্রবেশ করতে পারছে না, যে কারণে প্রবেশ্যতার পরিমাণটা হ্রাস পাচ্ছে। এবং মৃত্তিকা ক্ষয়ের কারণে ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তাটাও বিঘ্নিত হচ্ছে, প্রভাবিত হচ্ছে। বলা হয়েছে যে মৃত্তিকা ক্ষয়ের কারণে প্রায় 3.2 বিলিয়ন পিপল 3.2 বিলিয়ন লোকের খাদ্য নিরাপত্তা প্রভাবিত হয়েছে। এখন মানে 2020 সালের মার্চ মাস পর্যন্ত আর কি ভারতে ওয়ার্ল্ডে জনসংখ্যার পরিমাণ হচ্ছে 7.8 বিলিয়ন। ওকে, আচ্ছা, অক্সিজেনের অভাব হচ্ছে কোথায়? ওই যে মৃত্তিকা ক্ষয়ের কারণে জল, বালি, পলি, কাদা বিভিন্ন পুকুরে, নদী, নালা, খাল, বিল, রিজার্ভারে জমা হচ্ছে, সেখানে ওই অ্যালজি জন্মে যাচ্ছে। অ্যালজি সবুজ শ্যাওলার মতো, যেটা জল থেকে অক্সিজেনটা শোষণ করে নিচ্ছে, যে কারণে অক্সিজেন অভাব হচ্ছে। আচ্ছা, জলের কোয়ালিটিটা নষ্ট হচ্ছে। এরপর সেখানে অত্যধিক পরিমাণে মৃত্তিকা ক্ষয়ের ফলে ওই বালি, পলি, কাদা জলে মিশ্রিত হয়ে যাওয়ার কারণে সেখানকার ওই যে সামুদ্রিক যে সমস্ত কোরাল রিফ, প্রবাল, মাছ ইত্যাদি মরে যাচ্ছে, বায়োডাইভার্সিটি নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, জৈব কার্বন, বিভিন্ন হ্রদে, নদীতে, পুকুরে জৈব কার্বনের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, কারণ সেগুলো ধুয়ে এসে জলাশয়ে পরিণত হচ্ছে। ইকোনমি লস হচ্ছে, মৃত্তিকা ক্ষয়ের কারণে ইকোনমি লস হচ্ছে। দেখো, এখানে বলা হয়েছে যে মানে 2018-19 সালে মৃত্তিকা ক্ষয়ের কারণে ভারতে কৃষিক্ষেত্রে লসের পরিমাণ হচ্ছে 72,000 কোটি টাকা। আবার এই সময় কৃষিক্ষেত্রে বাজেটের পরিমাণ হচ্ছে 5,800 কোটি টাকা। মানে বাজেটের থেকে লসের পরিমাণটা, মৃত্তিকা ক্ষয়ের কারণে কৃষিক্ষেত্রে লসের পরিমাণটাই বেশি। সেইরকম জাভা, ইন্দোনেশিয়া তো লস হচ্ছে, জিডিপি 2%, জিডিপি, এগ্রিকালচার জিডিপি লস হচ্ছে। জিডিপিটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এটা আমি ওই যখন এইচডিআই ক্লাসটা নেব তখন এটা আবার ভালো করে বলবো, ডিটেল বলবো। জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে আমাদের দেশেই যে সমস্ত গুডস অ্যান্ড সার্ভিস উৎপন্ন হচ্ছে তার মনিটারি ভ্যালু, আর তার মূল্য কত টাকার অঙ্কে হিসাব করলে, সেটাই হচ্ছে জিডিপি। তো এটা আমি অন্য টপিক, এটা আমি ইকোনমিক জিওগ্রাফি ক্লাসে যখন এইচডিআই পড়াবো তখন সেখানে ডিটেল বলবো। আচ্ছা, সয়েল ইরোশনের কারণে ক্লাইমেটও চেঞ্জ হচ্ছে। কেন? কারণ সয়েল ইরোশনের কারণে বনভূমির আচ্ছাদন কমে যাচ্ছে, বনভূমির পরিমাণ কমে যাচ্ছে। বনভূমির পরিমাণ কমে গেলে বায়ুমণ্ডলে জিএইচজি মানে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যে কারণে জলবায়ু প্রভাবিত হচ্ছে। বলা হচ্ছে যে প্রতি বছর মৃত্তিকা, একটা পরিণত মৃত্তিকা প্রতি বছর মানুষের তৈরি জিএইচজির 5% শোষণ করে নেয়। তাহলে মৃত্তিকা ক্ষয়ের ফলে সেটা বিঘ্নিত হচ্ছে, যে কারণে জলবায়ু পরিবর্তিত হচ্ছে। নেক্সট হচ্ছে সয়েল কনজারভেশন মানে মৃত্তিকা সংরক্ষণ। দেখো, এখানে 28টা পয়েন্ট দেয়া আছে। আমি একটু তাড়াতাড়ি বলছি, স্লাইডগুলো একটু তোমরা ওয়াচ করবে। অ্যাফরেস্টেশন, মোদিজি গাছ লাগাচ্ছেন, অ্যাফরেস্টেশন খুব দরকার, ঠিক আছে। এখানে মানে
পুনরায় বৃক্ষ রোপণ করা। ইন্ডিয়ার উত্তরপ্রদেশে 220 মিলিয়ন গাছ লাগানো হয়েছিল একদিনে, 220 মিলিয়ন। আচ্ছা, এটা অ্যাফরেস্টেশন করলে মৃত্তিকা সংরক্ষণ করা যাবে অ্যাফরেস্টেশনের মাধ্যমে। অত্যধিক পশুচারণ রোধ করার জন্য পশুচারণের জন্য আলাদা পশুচারণ ক্ষেত্র তৈরি করতে হবে, ফলে মৃত্তিকা ক্ষয় রোধ করা যাবে। চেকিং ওভারগ্রেজিং, কনস্ট্রাকশন ড্যাম, ছোট ছোট যে সমস্ত গালি আছে সেগুলোতে চেক ড্যাম যদি তৈরি করা যায় তাহলে জলটা বাধাপ্রাপ্ত হবে, জলের গতিবেগটা হ্রাস পাবে, মৃত্তিকা ক্ষয়টাও হ্রাস পাবে। কন্ট্যুর বান্ডিং, দেখো ঢালের যেদিকে ঢাল তার আড়াআড়ি কন্ট্যুর তৈরি করা হয়েছে, এটা খুবই একটা প্রাচীন পদ্ধতি, ঠিক আছে। এইভাবে ফলে কি হবে যে এখানকার ক্ষয়প্রাপ্ত মৃত্তিকাটা এখানে এসে জমা হবে, এখানকার ক্ষয়প্রাপ্ত মৃত্তিকা এখানে এসে জমা হবে, ফলে মৃত্তিকা ক্ষয়ের যে পরিমাণটা সেটা হ্রাস পাবে কন্ট্যুর বান্ডিংয়ের কারণে। চেকিং শিফটিং কাল্টিভেশন, এখানে নাগাল্যান্ডে প্রায় মানে 100টা ঘরের মধ্যে 61টা ঘর শিফটিং কাল্টিভেশনে অভ্যস্ত, ঝুম চাষে অভ্যস্ত। তো এই ঝুম চাষ এটা অল্টারনেটিভ এগ্রিকালচার, এখানে দেখো অল্টারনেটিভ এগ্রিকালচার, এটা একটা পিকচার, ঠিক আছে। ঝুম চাষ বন্ধ করে এইভাবে স্থায়ী কৃষির প্রচলন করা হচ্ছে। চেকিং শিফটিং কাল্টিভেশন। স্ট্রিপ কপিং মানে হচ্ছে এই যে এক একটা স্ট্রিপ ওয়াইজ এবং ভিন্ন ভিন্ন ক্রপ, এখানে দেখো 3 ধরনের ক্রপ দেখানো হয়েছে, 1টা 2টা 3টা, 3 ধরনের ক্রপ বিভিন্ন স্ট্রিপে। এইভাবে চাষ করলে কি হয়, মৃত্তিকা ক্ষয়টা অনেকটা হ্রাস করা যায়। সোয়াবিন, সুগার বিট, হুইট ইত্যাদি চাষ করে। তাহলে স্ট্রিপ কপিং হচ্ছে একটা অন্যতম পদ্ধতি। কন্ট্যুর প্লাউইং হচ্ছে এখানে ওই যে সমস্ত হিল এলাকাতে ভূমির ঢালে এই যে কন্ট্যুরের মতো দেখা যাচ্ছে যে সমস্ত এই যে রেখাগুলো, এখানে এটা হচ্ছে ন্যাচুরাল স্লোপ, প্রাকৃতিক ঢাল, সেই ঢাল অনুসারে চাষ করা হচ্ছে। তো এই কন্ট্যুর ফার্মিংয়ের কারণে মৃত্তিকা ক্ষয় হ্রাস পেয়েছে, ইন্ডিয়াতে হ্রাস পেয়েছে কন্ট্যুর ফার্মিংয়ের কারণে। আচ্ছা, এখানে টেরাস ফার্মিং মানে হচ্ছে যে ধাপ কৃষি, যেটা এই যে পাহাড়ের ডালে ধাপ কেটে কেটে চাষ, ফলে জলটা এখানে বাধাপ্রাপ্ত হবে, এখানে বাধাপ্রাপ্ত হবে, জলের গতিবেগটা হ্রাস পাবে। এছাড়াও এই ভূপৃষ্ঠে মানে ওই শস্যের আচ্ছাদন থাকবে, ফলে মৃত্তিকা ক্ষয় হ্রাস পাবে। এটা ওই মেঘালয়, হরিয়ানা, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশে দেখা যায়। ড্রাই ফার্মিং, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম সেখানে ওই যে জোয়ার, বাজরা, রাগি, মিলেট ইত্যাদি চাষ করে মৃত্তিকা ক্ষয়টাকে অনেকটাই হ্রাস করা যায়। এই ড্রাই ফার্মিংয়ের মধ্যে এখানে বলা হয়েছে যে 80% মেইজ, 90% বাজরা, 95% পালসেস, এগুলো ড্রাই ফার্মিংয়ের ক্ষেত্রে চাষ করা হয় আর কি, ড্রাই ফার্মিং পদ্ধতিতে চাষ করা হয়। নেক্সট হচ্ছে পেরিমিটার রান আপ। দেখো এখানে ওই কৃষিক্ষেত্রে যদি এই রকম পেরিমিটার দিয়ে দেওয়া হয়, আল যেগুলো আমরা বলি কৃষিক্ষেত্রে, তাহলে কি হবে, এবং সেটা যদি ঘাস দ্বারা আচ্ছাদিত থাকে তাহলে এইভাবে চাষ করলে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণটা কিন্তু হ্রাস পাবে। এটা হচ্ছে পেরিমিটার রান আপ। উইন্ড ব্রেক, এই যে দেখো উইন্ড ব্রেক, বিশেষ করে শুষ্ক এলাকাগুলোতে উইন্ড ব্রেক তৈরি করা হয়, এইভাবে গাছ লাগিয়ে দেওয়া হয়। ফলে গাছ লাগিয়ে দেওয়ার ফলে বায়ুটা যখন এদিক দিয়ে প্রবাহিত হবে তখন এই মৃত্তিকাটা
এই গাছে বাধাপ্রাপ্ত হবে, ধূলিকণা বালিকণাগুলো গাছে বাধাপ্রাপ্ত হবে, কিছু অংশ এখানে বাধাপ্রাপ্ত হবে, কিছু অংশ এখানে বাধাপ্রাপ্ত হবে, ফলে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণটা অনেকটাই হ্রাস পাবে। এটা মেনলি শুষ্ক এলাকাগুলোতে, যেমন ভারতের রাজস্থানে এইটা অ্যাপ্লাই করা হয়। ক্রপ রোটেশন, ক্রপ রোটেশনটা হচ্ছে একটা কৃষিক্ষেত্রে সিজন ওয়াইজ দেখো 3টা ক্রপ এখানে রোটেট হচ্ছে, 3টা ক্রপ। ফলে কি হচ্ছে, ওই টপ সয়েল যেটা সারফেসটা সবসময় আচ্ছাদিত থাকছে, ভূপৃষ্ঠের উপরিভাগটা, ফলে ক্ষয়ের পরিমাণটা কমে যাবে। ক্রপ রোটেশন। সয়েল কনজারভেশন ফার্মিং, সয়েল কনজারভেশন ফার্মিং এইটা হচ্ছে সেই সমস্ত উদ্ভিদগুলো এখানে চাষ করতে হবে যেগুলোতে নাইট্রোজেনের পরিমাণটা বেশি। যেমন দেখো এখানে ভুট্টার চাষ করা হয়েছে, এইটাতে কি হবে, এই ভুট্টার চাষ করা হয়েছে, এখানে সিম্ব গোত্রীয় যে সমস্ত উদ্ভিদগুলো এই চাষ করা হয়েছে, ফলে এটাতে মাটিতে নাইট্রোজেনের মাত্রাটা বাড়বে, মৃত্তিকার গ্রথনটা দৃঢ় হবে, ক্ষয়ের পরিমাণটা কমবে। নেক্সট হচ্ছে এগ্রোস্টোলজিক মেথড। এগ্রোস্টোলজিক মেথড মানে হচ্ছে কিছু কিছু ঘাস যেটা মৃত্তিকাতে লাগিয়ে দিলে ঘাসের শিকড় মৃত্তিকা কণাগুলোকে দৃঢ়ভাবে ধরে রাখে, ফলে মৃত্তিকা ক্ষয় হ্রাস পায়। ঠিক আছে, এটাই হচ্ছে এগ্রোস্টোলজিক মেথড। নেক্সট হচ্ছে নন টিল ফার্মিং, মানে কর্ষণ না করে ফার্মিং করা আর কি, এটাকে জিরো টিলেজও বলা হয়। ঠিক আছে, কারণ কর্ষণ করলে সেখানে মৃত্তিকার ওই গ্রথনটা আলগা হয়ে যায়, ফলে মৃত্তিকার ক্ষয় হওয়ার প্রবণতাটা বেড়ে যায়, যে কারণে নন টিল ফার্মিং করতে বলছে। যেমন কিছু কিছু ওই যে মানে ডাল জাতীয় শস্য নন টিল ফার্মিংয়ের পদ্ধতিতে চাষ করা হয় আর কি। আচ্ছা, ইন্ডিজিনাস ক্রপ, তাহলে ইন্ডিজিনাস ক্রপস হচ্ছে যেমন বার্লি, মিলেট, মেইজ, এই সমস্ত ক্রপগুলো যেগুলো মৃত্তিকা সংরক্ষণের জন্য খুবই উপযোগী, মৃত্তিকা সংরক্ষণের জন্য, মৃত্তিকার লবণতা নিয়ন্ত্রণের জন্য, মৃত্তিকার আর্দ্রতা ধরে রাখার জন্য খুবই উপযোগী। আচ্ছা, গ্রিন বেনার্স, এটা হচ্ছে কিছু কিছু যেগুলো মানুষের কাজে না লাগলেও এই কৃষি পদ্ধতিটা কিন্তু মৃত্তিকা ক্ষয় নিবারণ করে। যেমন হেম্প, ক্লাস্টার বিন, জংলি নীল, এই সমস্তগুলো যদি চাষ করা হয় তাহলে কি হয়, মৃত্তিকার উর্বরতাটাও বাড়ে এবং মৃত্তিকা ক্ষয়কে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এখানে আর্তমস বলা হয়েছে, কেঁচো মৃত্তিকা ক্ষয়কে নিয়ন্ত্রণে অনেক সাহায্য করে। কেন কেঁচো মৃত্তিকাতে অনেক গর্তের সৃষ্টি করে, যে গর্তের সৃষ্টি করার ফলে মৃত্তিকা সচ্ছিদ্রতা বেড়ে যায়, ফলে জলটা মাটির নিচে বেশি যায়, প্রবেশ্যতা বৃদ্ধি পায় এবং সারফেস ফ্লোটা হ্রাস পায়, যে কারণে মৃত্তিকা ক্ষয়ের প্রবণতাটাও হ্রাস পেয়ে যায়। আচ্ছা, সয়েল মাইক্রো অর্গানিজম, বিভিন্ন ব্যাকটেরিয়া, ফাঙ্গি, প্রোটোজোয়া, এই সমস্তগুলো, এই যে অর্গানিজমগুলো, এইগুলো মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণে সহায়তা করে, স্যালিনিটি ম্যানেজমেন্ট করেও মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণ করা যায়, স্যালিনিটি ম্যানেজমেন্টের মাধ্যমে। আচ্ছা, মৃত্তিকাতে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ
বিভিন্ন ধরনের খনিজ পদার্থ প্রয়োগ করে মৃত্তিকা ক্ষয় হ্রাস করা যায়, এটাও একটা পদ্ধতি। বাফার স্ট্রিপ, এই যে দেখো এখানে বাফার স্ট্রিপ, এই যে গালি রয়েছে, এই যে গালির দুই পার্শ্বে গাছ লাগিয়ে এবং ঘাসের আচ্ছাদন দিয়ে এখানে মৃত্তিকা ক্ষয় নিবারণ করা হচ্ছে, এটাও একটা পদ্ধতি। বাফার স্ট্রিপ। রিডাকশন অফ ইমপ্রিভিয়াস সারফেস, এইটা হচ্ছে ইমপ্রিভিয়াস সারফেস, এখানে জল প্রবেশ করতে পারবে না, জল সহজেই গড়িয়ে যাবে। এবং যখনই এই ইমপ্রিভিয়াস সারফেস এইটা যখনই শেষ হবে, যেখানেই এটা শেষ হবে সেইখানেই জল অতি দ্রুত ক্ষয় করবে, মৃত্তিকা ক্ষয় করবে। সে কারণে বলা হচ্ছে যে এই যে ইমপ্রিভিয়াস সারফেসটা যদি হ্রাস করা হয় তাহলে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণটা হ্রাস পাবে, এটা একটা পদ্ধতি দেখানো হয়েছে। আচ্ছা, রেন গার্ডেন, মানে কৃষিক্ষেত্রে এই ধরনের রেন গার্ডেন তৈরি করা হয় জল সংরক্ষণের জন্য, মৃত্তিকার আর্দ্রতা বজায় রাখার জন্য। ফলে জল যদি সংরক্ষণ করা হয়, মৃত্তিকার আর্দ্রতা বজায় রাখা হয়, যে কারণে মৃত্তিকা ক্ষয় হ্রাস পাবে। তো এই রান আফের পরিমাণটা হ্রাস পাবে, এই কারণে রান আফের পরিমাণটা হ্রাস পায় 9 থেকে 24%, এবং সয়েল লস হ্রাস পায় 72%। এটা তেলেঙ্গানাতে একটা রেন গার্ডেন দেখানো হয়েছে, তেলেঙ্গানাতে রেন ওয়াটার হারভেস্টিং। আচ্ছা, অনেক সময় ওই মৃত্তিকার পিএইচ লেভেল মেনটেন করে, মানে মৃত্তিকাতে পিএইচ লেভেল মেনটেন কিভাবে করা হয়, কিছু পরিমাণে লাইমস্টোন ছড়িয়ে দেওয়া হয়। দেখো ইনি লাইমস্টোন ছড়াচ্ছেন, দিয়ে পিএইচ লেভেল মেনটেন করলে পিএইচের উপর মৃত্তিকার গ্রথন ডিপেন্ড করে, মেনটেন করেও মৃত্তিকার ক্ষয় নিবারণ করা যায়। আচ্ছা, কেমিক্যাল ফার্টিলাইজার্স, অনেক সময় অ্যামোনিয়াম ফসফেট, নাইট্রোফসফেট, পটাশিয়াম, এইগুলো দিয়েও অনেক সময় কিছু মাত্রায়, সঠিক মাত্রায় মৃত্তিকাতে দিয়ে মৃত্তিকার ক্ষয় প্রয়োগ করে মৃত্তিকার ক্ষয় কিন্তু হ্রাস করা যায়। আচ্ছা, এগ্রো ইকোলজি মানে হচ্ছে যে সেখানকার পরিবেশের কথা মাথায় রেখে কৃষিকার্য করা, পরিবেশের কথা মাথায় রেখে কৃষিকার্য করা। মানে এটা হচ্ছে এগ্রো ইকোলজিটা হচ্ছে রিলেশন অফ এগ্রিকালচারাল ক্রপস অ্যান্ড এনভায়রনমেন্ট। তো এগ্রো ইকোলজিতে এই বিভিন্ন ভেজিটেবলসের পাশাপাশি বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়। ফলে কি হয়, গাছ লাগালে এটা এখানে কার্বনের পরিমাণে, মৃত্তিকাতে কার্বনের মাত্রাটাকে বজায় রাখে এবং মৃত্তিকা ক্ষয় হ্রাস পায়। আচ্ছা, গ্যাবিয়ন্স, এটা তো মেনলি আমাদের কোথাও পুরুলিয়াতেও দেখা যায়, আবার তেলেঙ্গানাতে দেখা যাচ্ছে। গ্যাবিয়ন্স মানে হচ্ছে এই যে গালি রয়েছে তার আড়াআড়ি পাথর, এবং এই পাথরগুলোকে নেট দ্বারা বেঁধে দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় গ্যাবিয়ন্স। এর ফলে কি হবে, জলবাহিত যে বালি পলিকাতা সেইটা এখানে এসে কিছুটা জমা হবে, এর ফলেও মৃত্তিকা ক্ষয় হ্রাস পায়। এরপর মৃত্তিকা ক্ষয়ের ফলে কি কি উপকার হচ্ছে, বেনিফিটস অফ সয়েল কনজারভেশন। দেখো, মৃত্তিকার উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, মৃত্তিকার ক্ষয় হ্রাস পাচ্ছে, মৃত্তিকার প্রবেশ্যতা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, জলের যে দূষণ হ্রাস পাচ্ছে, শস্যের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, পরিবেশের উন্নয়ন ঘটছে,
মৃত্তিকাতে বিভিন্ন খনিজ পদার্থ, জৈব পদার্থ ইত্যাদির মাত্রা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এরপর মৃত্তিকার মানে পরিণত মৃত্তিকার সৃষ্টি হচ্ছে, পরিণত মৃত্তিকার সৃষ্টি হচ্ছে। তাহলে মৃত্তিকা সংরক্ষণের কারণে এই সমস্ত বেনিফিটগুলো আমাদের হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।